শেয়ার বাজারে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এই দুটি ওয়ার্ড তো শুনেই থাকবেন এবং এই দুটি ওয়ার্ড প্রত্যেক ক্ষেত্রে ইউজ হয়। সেটা ট্রেডিংয়ে হতে পারে, ইনভেস্টিংয়ে হতে পারে, লং টার্ম, শর্ট টার্ম, ইচ অ্যান্ড এভরিথিং। প্রত্যেকটা চার্টে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কিন্তু ইউজ হয়। সেটা 1 মিনিট হতে পারে, 1 ঘন্টা হতে পারে, 1 দিন হতে পারে। প্রত্যেকটা টাইম ফ্রেম হোক বা প্রত্যেকটা চার্ট হোক, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কিন্তু ইউজ হয়। এইবার যারা বিগিনাররা যখন আমরা শেয়ার বাজারে আসি তখন তো আমরা শুনি যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স ওয়ার্ড তো শুনি, বাট এটাকেও আমাদের বোঝাতে চায় না যে অ্যাকচুয়ালি এটা কীভাবে ইউজ করতে হবে বা এর অ্যাকচুয়াল মিনিং কী। এবার বলি যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স দেখে অনেকে কিন্তু ট্রেডিং করেন এবং সাপোর্ট আর রেজিস্ট্যান্সের ট্রেডিং হয়। যারা এক্সপিরিয়েন্স ট্রেডার আছেন তারা কিন্তু সাপোর্ট আর রেজিস্ট্যান্সকে খুব ভালোভাবে ফলো করে, কিন্তু তবুও দেখা যায় যে 90% ট্রেডার কিন্তু লসেস ফেস করে আর 10% ট্রেডার কিন্তু প্রফিট আর্ন করতে পারে। তাহলে 10% ট্রেডাররা প্রফিট আর্ন করতে পারলো কিন্তু 90% ট্রেডাররা লসেস ফেস করলো। এর মেন রিজন কি? তাহলে 10% ট্রেডাররা এমন কিছু জানে যেটা 90% ট্রেডাররা জানে না। তো সেই ক্ষেত্রে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স যে কোনো বেসিক থিং যদি আপনার বেসিকটা ভালোভাবে জানা থাকে না, তো শেয়ার বাজারে আপনি যত এক্সপিরিয়েন্স হবেন, স্ট্র্যাটেজি আপনি যে কোথাও পেয়ে যাবেন। ইউটিউবে তো প্রচুর স্ট্র্যাটেজি রয়েছে, বাট যেগুলো বেসিক থিং, যেগুলো বেসিক নলেজ, আমাদের প্রত্যেকের নলেজেরই অভাব। আমরা শুধু আমাদেরকে এটা আশা যে আমাকে তো কেউ একটা কোনো স্ট্র্যাটেজি দিয়ে দিক, বাস আমি সেইটুকু জেনে নিলেই আমার হয়ে যাবে। বাট আমি যদি বেসিকগুলো এক এক করে গোড়া ভালোভাবে বাঁধতে থাকি না, তো আমাকে লং টার্মের পক্ষে কিন্তু এটা ভালোভাবে সাহায্য করবে, সেটা প্রত্যেক ক্ষেত্রেই। তো শেয়ার বাজারে নলেজ ইজ ইনফরমেশান আর ইনফরমেশান ইজ ওয়েলথ। ওকে, সো 90% এটার থেকে যদি 10% হতে চান তো অবশ্যই বেসিকগুলো ভালোভাবে জানতে থাকুন। ওকে, আচ্ছা এইবার বলি যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স দেখে তো আমরা ট্রেডিং করি, তো তবুও 90% ট্রেডার লসেস করে আর 10% ট্রেডার প্রফিট আর্ন করতে পারে। আজকের ভিডিওতে আমি বেসিক টু অ্যাডভান্স সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এতে থাকবে যে আপনি কিভাবে মেনলি এটাকে ইউজ করতে পারবেন এবং বেসিক থেকে যাতে অ্যাডভান্স লেভেল যেতে পারেন। তো তার আমি চেষ্টা করব, কিছু কি লেভেল বলার চেষ্টা করব, কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব। তো প্রথম জানি যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি কী। ওকে, তো প্রথম জেনে নিই যে সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি কী। তো এখানে একটা ছবি আসছে, এখানে দেখেন, এখানে লেখা আছে, ওপরের দিকে লেখা আছে যে রেজিস্ট্যান্স আর নিচের দিকে লেখা আছে সাপোর্ট। এবার দেখা যাচ্ছে যে বাজার সাপোর্ট থেকে বারবার ওপরের দিকে যাচ্ছে আর রেজিস্ট্যান্স থেকে বারবার নিচের দিকে আসছে। তাহলে আমি যদি সংজ্ঞা বলতে যাই তাহলে সাপোর্ট হচ্ছে এমন একটা এরিয়া। ওকে, তো সাপোর্ট হচ্ছে এমন একটা এরিয়া যেখানে কি হয় না, যেখানে বায়াররা অ্যাক্টিভেট হয়, যেখানে বায়াররা অ্যাক্টিভেট হয় এবং শেয়ার প্রাইস বায়ারদের কন্ট্রোলে চলে আসে, সম্পূর্ণ বায়ার কন্ট্রোলে চলে আসে এবং তার ফলে কি হয় না, প্রাইস ওপরে চলে যায়। এটা আমরা বলতে পারি ইজি ওয়েতে। আর রেজিস্ট্যান্স আমরা কি বলতে পারি না, রেজিস্ট্যান্স হচ্ছে চার্টে এমন একটা এরিয়া। রেজিস্ট্যান্স কি বলতে পারি না, চার্টে এমন একটা এরিয়া যেখান থেকে সেলাররা ভালোভাবে অ্যাগ্রেশন হয় এবং এখানে প্রত্যেকে সেল করতে চান। ওকে, তো যখন প্রাইস ওপরে যায়, যখন টপে থাকে, তখন তো প্রত্যেকে কি প্রফিট বুকিং হতে পারে বা কোনো কি লেভেল হতে পারে, সেখানে আমরা সেল করি। তো এমন একটা এরিয়া যেখানে সবাই সেল করতে পছন্দ করে, তো সেই এরিয়াটাকে আমরা বলবো রেজিস্ট্যান্স এরিয়া। এটা তো বেসিক হলো। এরপর আমরা একটু গভীরে ঢোকার চেষ্টা করব। এর পরের পিডিএফে কি আসছে দেখার চেষ্টা করি। দেখেন এর পরের ছবিটা, এরপর আমি এখানে লিখেছি যে সাপোর্ট ইকুয়াল টু ডিমান্ড আর রেজিস্ট্যান্স ইকুয়াল টু সাপ্লাই। এবার সাপোর্ট ইকুয়াল টু ডিমান্ড আর রেজিস্ট্যান্স ইকুয়াল টু সাপ্লাই এর মিনিংটা কি হলো? সাপোর্টে আমি কি বললাম যে এমন একটা এরিয়া যেখানে বায়াররা অ্যাক্টিভেট হয়। এবার বায়াররা কখন অ্যাক্টিভেট হবে না, যখন কোনো শেয়ার প্রাইস হয়তো ফল করছে। এবার যে একটা লেভেলে এসছে সেখানে দেখা যাচ্ছে যে প্রাইসে এখন চলছে শেয়ারটা, সেই প্রাইসটা খুব সস্তায় পাওয়া যাচ্ছে। ওকে, হয়তো প্রাইসটা খুব সস্তায় পাওয়া যাচ্ছে, অথবা যেখানে এখন প্রাইস আছে তার প্রিভিয়াস প্রাইস অ্যাকশানে এখানে একটা মেজর সাপোর্ট ছিল, এখানে একটা মেজর সাপোর্ট ছিল। তো যে কোনো কারণ হতে পারে। এমন একটা এরিয়া, এটা মনে রাখুন যে এমন একটা এরিয়া যেখানে বায়ারদের মনে হয় যে এখান থেকে খুব সস্তায় আমরা পাচ্ছি এবং ওই লেভেল থেকে প্রাইস আর নিচে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে, তো তাকেই আমরা বলবো সাপোর্ট। আর এইখান থেকে যে প্রাইস ওপরে মোমেন্টাম করলো তার মেন রিজন কিন্তু ডিমান্ডের জন্যই হলো। যদি চাহিদা না থাকতো শেয়ারের কেনার, অর্থাৎ যদি বায়ারদের যে শেয়ারটা কিনছে তার যদি শেয়ারটার প্রতি চাহিদাই না থাকতো তাহলে সে কি থোড়ি কিনতো।
আর যদি সে না কিনতো তাহলে কি ডিমান্ড বাড়তো, আর ডিমান্ড যদি না বাড়তো তখন কিন্তু প্রাইস ওপরে মোমেন্টাম করতো না। সিম্পলি বোঝাতে পারলাম যে বায়ারদের ওখানে অ্যাক্টিভেট হতে হবে, বায়ারদের ওখানে কিনতে হবে, বায়াররাই ওখান থেকে শেয়ার প্রাইসকে ওপর নিয়ে যাবে। তাই জন্য আমরা বলি না যে যখন প্রাইস কন্টিনিউস ওপরে, তখন আমরা কি বলি যে বুল মার্কেট চলছে। কারণ কি নে প্রত্যেকটা ডিপে ডিপে আমরা কিন্তু বাইং করছি, তাই না? তো সাপোর্টের সঙ্গে ডিমান্ডের এটাই সম্পর্ক, যে সাপোর্ট এরিয়াতে যদি ডিমান্ড ইনক্রিজ না হয় তাহলে কিন্তু সেখান থেকে প্রাইস ওপরে যাবে না। সাপোর্ট এরিয়ার পাশাপাশি সেখানে কিন্তু ডিমান্ডটাকেও ইনক্রিজ করতে হবে, অর্থাৎ আপনাকে বুঝতে হবে, এক্সপিরিয়েন্স হতে হবে যে ওই প্রাইসে যে বায়ার সে কি ইন্টারেস্টেড হবে কিনতে, নাকি ওইখান থেকেও নিচে আসার প্রবাবিলিটি বেশি থাকবে। এটা পার্ট 1 বলছি। এরপর পার্ট 2 আসবে, যেখানে আমরা শিখবো যে কীভাবে আমরা স্টপ লস মেনটেন করবো সাপোর্ট আর রেজিস্ট্যান্স দেখে। তো পরপর করে আসবে, ওকে? তো এটা মনে রাখবেন, পরপর করে প্রত্যেক কিছুই আমি বলতে থাকবো। এরপর সেম হিসাবে রেজিস্ট্যান্স ইকুয়াল টু সাপ্লাই। এবার ফর এক্সাম্পল একটা চার্ট কন্টিনিউস ওপরে যাচ্ছে, সেখানে একটা এরিয়ার মধ্যে দেখা যাচ্ছে যে এইখানটাতে প্রাইস এত পরিমাণ হাইয়ে চলে গেছে। এবার যখন প্রাইস ওপরে যায় না, সেখানে দু রকম কন্ডিশন ঘটে। ফার্স্ট কন্ডিশন কি ঘটে না, ফার্স্ট হচ্ছে যে প্রফিট বুকিং আসে। ওকে, প্রফিট বুকিং, যারা এখান থেকে ট্রেড কিনেছিল তারা এখানে তো তাদের প্রফিট বুকিং করবে, অর্থাৎ তাদের মাল বেচবে এখানে, তার জন্য শেয়ার প্রাইস নিচে আসতে পারে, আর সেটাই কিন্তু রেজিস্ট্যান্স হতে পারে। ওকে, আর 2 নম্বর কি না, 2 নম্বর হচ্ছে এই একটা এরিয়া, সেটা প্রিভিয়াস চাপ মানে চার্ট প্যাটার্ন হোক বা প্রিভিয়াস প্রাইস অ্যাকশানে, এই এরিয়াটা সেখানে হয়তো স্ট্রং সেলার অ্যাক্টিভ জোন ছিল, অর্থাৎ স্ট্রং সেলার জোন থাকতে পারে, তার জন্য কিন্তু শেয়ার প্রাইস নিচে আসতে পারে। তো অল ওভার সাপ্লাইও যদি না থাকে, সেটা কিন্তু রেজিস্ট্যান্স এরিয়ার থেকেও ভালোভাবে ফল করবে না। স্ট্রং রেজিস্ট্যান্স এরিয়া মানে সেখানে স্ট্রং সাপ্লাই থাকতে হবে, তবেই কিন্তু সেখান থেকে শেয়ার প্রাইস নিচে আসবে। অর্থাৎ সেলাররা সেখানে কিন্তু হিউজ পরিমাণে মাল না বেচলে তাহলে কিন্তু শেয়ার প্রাইস নিচে আসবে না। তো সেক্ষেত্রে সাপোর্টের সঙ্গে ডিমান্ডের সম্পর্ক আর রেজিস্ট্যান্সের সঙ্গে সাপ্লাইয়ের সম্পর্ক অনবরত, মানে একে অপরের পরিপূরক, দুজনকে একের সঙ্গে থাকতে হবে। আরেকটা এখানে বিষয় কি হয় যে সাপোর্ট এরিয়া রেজিস্ট্যান্স এরিয়া হয়ে যায়, আর রেজিস্ট্যান্স এরিয়া সাপোর্ট এরিয়া হয়ে যায়। এটা কেন বললাম না, ফর এক্সাম্পল একটা সাপোর্ট ছিল, যখন সেটাকে বাজার ব্রেক ডাউন দিয়ে দিল, আবার যখন সেখান থেকে ওপরে ওঠার চেষ্টা করছে, এই সাপোর্টটাই কিন্তু রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। ওকে, আবার কি বললাম না, রেজিস্ট্যান্স ইকুয়াল টু সাপোর্ট। ফর এক্সাম্পল রেজিস্ট্যান্স ছিল, শেয়ার প্রাইস তাকে ওপরে ব্রেকআউট দিয়ে আবার নিচে ফিরে আসলো। এবার এইখানে যারা নতুন অ্যাক্টিভেট হবে, এটাই আবার কিন্তু সাপোর্টের কাজ করবে। তো আপনাকে কিন্তু এমন ভিউ নিয়ে চলবে না যে আপনার ওই পয়েন্টটাই সবসময় রেজিস্ট্যান্স বা সাপোর্ট থাকবে। আপনাকে কিন্তু কন্টিনিউয়াস আপনার মতটাও চেঞ্জ করতে হবে, আপনার প্রাইসটাকে ফলো করতে হবে। যে প্রাইস চলছে বা যে চার্ট প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, সেই চার্ট প্যাটার্নের প্রেক্ষিতে ওই যে লেভেলটা বা ওই যে অংশটা, ওটা সাপোর্ট না রেজিস্ট্যান্স, তখন কিন্তু আপনাকে প্রেডিক্ট করতে হবে। এই নিয়ে একটা ডিটেল ভিডিও বানাবো পার্ট 2-তে। এখন আপাতত জেনে নিই যে সাপোর্ট রেজিস্ট্যান্সে আমরা কীভাবে ট্রেডিং করতে পারি। ওকে, চলো নেক্সট। এবার যে কথাগুলি বললাম সেই কথা এক্সাম্পলগুলো দেখে নিন। তো এক্সাম্পলে এখানে সেম, যে প্রাইস নিচে আসছিল, নিচে আসার পর এখানে ডিমান্ড ইনক্রিজ হয়, তারপর কিন্তু প্রাইস ওপরে চলে যায়। সেম হিসাবে রেজিস্ট্যান্স এরিয়া। এবার রেজিস্ট্যান্স এরিয়া দু রকম। ফার্স্ট হচ্ছে কি না, এখানে প্রফিট বুকিং, হয়তো এখানে প্রফিট বুকিং ছিল। দ্বিতীয় কি না, প্রিভিয়াস প্রাইস অ্যাকশনের জন্য এখানে একটা স্ট্রং সেলার জোন ছিল, তাই জন্য এখান থেকে আবার প্রাইস নিচে চলে আসে। তো দু রকম কন্ডিশন এখানে ফুলফিল হচ্ছে। তো দুটো এক্সাম্পলস অবশ্যই মনে রাখবেন। ওকে, এরপর দেখি যে আমরা কিভাবে, অর্থাৎ যারা আমরা বিগিনার আছি, তো আমরা বিগিনাররা কিভাবে আমরা ট্রেড করতে পারবো। ওকে, আর বিগিনারদের কোনটাকে ইগনোর করতে হবে, মেনলি কোনটাকে আমাদের ইগনোর ওয়ার্ডটা খুব কিন্তু ভালো, কোনটাকে ইগনোর করতে হবে আর কোনটাকে অ্যাকসেপ্ট করতে হবে। ওকে, কোনটাকে অ্যাকসেপ্ট করতে হবে, কোনটাকে আমাদের নিতে হবে এবং কোনটাকে ছাড়তে হবে, সেটা আমাদের শিখতে হবে। এবার মেনলি যখন কোনো শেয়ার প্রাইস একটা রেঞ্জের মধ্যে ট্রেড হয় না, যখন কোনো রেঞ্জের মধ্যে ট্রেড হয়, তখন সেই রেঞ্জের মধ্যে এটা হচ্ছে রেজিস্ট্যান্স এরিয়া, এটা হচ্ছে সাপোর্ট এরিয়া। তো এই রেঞ্জের মধ্যে না কখনো ট্রেডিং করা ঠিক নয়। এখানে বেশিরভাগ সময় আপনাদের এসএল হিট হতে পারে, এবং এটা দেখা গেছে যে প্রত্যেকটা কিন্তু লসেস ফেস করে, এসএল হিট হয় আর লসেস ফেস করে। এবার আমি কিন্তু সবসময় বলছি এই যে কন্ডিশনগুলো, এগুলো কিন্তু বিগিনারদের জন্য, বাট যারা এক্সপিরিয়েন্স রয়েছেন না তাদের জন্য নয়, কারণ এক্সপিরিয়েন্সরা তারা বুঝতে পারেন, তাদের ট্রেডিং করা উচিত এই সমস্ত কন্ডিশনে। আচ্ছা, এরপর আরেকটা বিষয়, এই রকম রেঞ্জে ট্রেডিং করা কেন ঠিক নয়, এর আরও একটা রিজন আছে।
ফর এক্সাম্পল একটা রেঞ্জ, সেটা হয়তো ব্রেক ডাউন দিল বা ব্রেক আউট দিল, সেখানে কিন্তু আপনি পজিশন হ্যান্ডেল করতে পারবেন না। কারণ আপনি কি জানেন যে এই যে রেঞ্জটা বাজার ক্রিয়েট করছে, এটা ব্রেক ডাউন দেবে নাকি ব্রেক আউট দেবে? তো অনেকগুলো রেঞ্জ হতে পারে, তো প্রত্যেকটা রেঞ্জ আমি আগে করে বলছি। ফর এক্সাম্পল একটা বক্স রেঞ্জ হতে পারে, তারপরে এটাও হতে পারে একটা এরকম ত্রিভুজের মতো, এটাও হতে পারে, তারপর এরকম হতে পারে, তারপর এরকম ইউ হতে পারে। তো এরকম যখন চার্টে আপনি দেখতে পাচ্ছেন, বা উল্টো ইউ হতে পারে, এরকম যখন আপনি চার্টে প্রাইস অ্যাকশন রেঞ্জ বেসিক যখন দেখছেন, তখন সেগুলোকে ইগনোর করার চেষ্টা করুন। ওকে, বা এরকম এরকম প্যারালাল হতে পারে, এরকম প্যারালালভাবেও চলতে পারে, বা এরকম ওপরের দিকে প্যারালালভাবেও চলতে পারে। তো এই যে রেঞ্জগুলো, তো এরকম রেঞ্জ থেকে কিন্তু আমাদের দূরে থাকতে হবে। যখনই কোনো রেঞ্জ বাউন্ড মার্কেট বা রেঞ্জের হিসাবে যখন আপনি ট্রেড করবেন সাপোর্ট আর রেজিস্ট্যান্সের বেসিসে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, সেখানে কিন্তু ট্র্যাপিংয়ের সম্ভাবনা বেশি হয়। এবার বিগিনার যারা আছেন, যারা বিগিনার, তাদেরকে আমি দূরে থাকতে কেন বলছি, ওটাই মেন রিজন, যে যখন ব্রেক আউট দিল বা ব্রেক ডাউন দিল, সেখানে কিন্তু আপনি ডিসিশন নিতে পারবেন না, সেখানে ট্র্যাপ হবেন। এরপর আসি যে আমরা কিভাবে ট্রেড নিতে পারবো, অর্থাৎ আমরা যারা বিগিনার আছি না, তারা কিভাবে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সকে ব্যবহার করব এবং আমরা কিভাবে ট্রেড ইনিশিয়েট করতে পারবো। ওকে, তো আমি 1, 2 করে 3, 4 করে বলছি, তো পরপর করে শুনতে থাকুন, এক্সাম্পলগুলো ভাবে বুঝতে চেষ্টা করুন। ওকে, অবশ্যই কমেন্ট ডাউন করবেন কি কি বুঝতে পারলেন বা কি বুঝতে পারলেন না। তো 1 নম্বর কন্ডিশন আমাদের কি? 1 নম্বর কন্ডিশন হচ্ছে, ফর এক্সাম্পল একটা চার্ট, ওকে, একটা রেঞ্জ ছিল, একটা চার্ট একটা রেঞ্জের মধ্যে ছিল। এবার পট করে কি হলো, চার্টটা ব্রেক আউট দিল। ব্রেক আউট দেওয়ার পর যখন চার্টটা থ্রোব্যাক করছে, ওকে, যখন চার্টটা থ্রোব্যাক করছে, তখন কিন্তু আপনি এই থ্রোব্যাক এরিয়াতে ইনিশিয়েট করতে পারেন। এই থ্রোব্যাক এরিয়াটায় তখন কিন্তু সাপোর্টের কাজ করবে এবং এখান থেকে আমরা লং করতে পারি। এটা একটাভাবে আপনি সাপোর্ট আর রেজিস্ট্যান্স ইউজ করে আপনি ট্রেডিং করতে পারেন এরকমভাবে। আচ্ছা, এরপর 2 নম্বর কি? 2 নম্বর কি আসছে না, 2 নম্বর প্রাইস দেখা যাচ্ছে হায়ার লো ক্রিয়েট করছে, অর্থাৎ প্রাইস হায়ার লো ক্রিয়েট করছে। ওকে, মানে কি না, প্রাইস কন্টিনিউয়াস ওপরে যাচ্ছে, হায়ার লো, একটা হচ্ছে যে আমাদের ট্রেন্ড হায়ার লো। এবার হায়ার লোতে আপনি কীভাবে ট্রেড করতে পারেন? এবার হায়ার লোতেও আপনি ট্রেডিং করতে পারেন। সেখানে আপনার কি করতে হবে না, যখন একটা কন্টিনিউয়েশন চার্ট প্যাটার্ন হচ্ছে, তখন আপনি এখানে ট্রেড ইনিশিয়েট করতে পারেন। আর আপনার প্রফিট বুকিং কোথায় হবে? আপনার প্রফিট বুকিং হবে প্রিভিয়াস, অর্থাৎ আগের কোনো রেজিস্ট্যান্স এরিয়া, স্ট্রং রেজিস্ট্যান্স এরিয়া, সেখানে আপনাকে প্রফিট বুকিং করতে হবে। আর আপনাকে ট্রেলিং স্টপ লস ইউজ করতে হবে। এরকমভাবে আপনি সাপোর্ট আর রেজিস্ট্যান্স ব্যবহার করে ট্রেডিং করতে পারেন। এরপর 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে, ফর এক্সাম্পল একটা লোয়ার হাই করে একটা চার্ট মেজর সাপোর্টের কাছে আসছিল। এইবার মেজর সাপোর্টের কাছে যখন চার্ট আসছে, সেখানে দেখা যাচ্ছে একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল এখানে একটা ফর্ম হয়েছে। ওকে, এখানে একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল ফর্ম হয়েছে। এই কন্ডিশনে কি করবেন? এখানে একটা ট্রেন্ড লাইনে যদি আঁকি, আমি এখানে ট্রেন্ড লাইনে আঁকতে পারি। এবার এই কন্ডিশনে 2 রকম হতে পারে। এই যে বড় বুলিশ ক্যান্ডেলটা এখানে ফর্ম হয়েছে না, তো সবসময় কি চেষ্টা করবেন, এই বড় বুলিশ ক্যান্ডেলের বাজার চেষ্টা করে এটাই, যে বড় বুলিশ যে ক্যান্ডেল, তার 50% থেকে বাজার রিভার্স করার চেষ্টা করে, মানে বাজার থ্রোব্যাক দেবে, এর 50% থেকে কিন্তু আমরা এখানে এন্ট্রি করতে পারি। কিন্তু যদি দেখা যায় যে বাজার এই 50%টাকেও ব্রেক ডাউন দিয়ে নিচে চলে আসছে, তখন কিন্তু আমাদের এটা অ্যাভয়েড করতে হবে। তখন যদি নিচে বড় সাপোর্টও থাকে, সেখানে কিন্তু আমাদের ট্রেড ইনিশিয়েট করা যাবে না। তো এরকম কন্ডিশনেও কিন্তু আমরা ট্রেড ইনিশিয়েট করতে হবে। এটা মনে রাখতে হবে যে লং ক্যান্ডেলটা বাজার ফর্ম করলো, সেই লং ক্যান্ডেলের 50% থেকে কিন্তু আমাদের ট্রেড ইনিশিয়েট করার কথা ভাবতে হবে। ওকে, এরকম একটা কন্ডিশন হতে পারে। সেম এরপর 4 নম্বর। এবার 4 নম্বর কি কন্ডিশন আসছে? 4 নম্বর কন্ডিশন এটা, ফর এক্সাম্পল একটা চার্ট ছিল, এবার চার্ট সাপোর্টের কাছে ছিল। এবার দেখা যাচ্ছে যে চার্টটা গ্যাপ আপ ওপেন হয়েছে। ওকে, গ্যাপ আপ ওপেন হয়েছে, গ্যাপ আপ। ওকে, এবার গ্যাপ আপ ওপেন যে হয়েছে, সেখান থেকে যখন প্রাইসটা নিচের দিকে আসছে, প্রাইস নিচের দিকে আসার পর যে মেজর সাপোর্টের থেকে বাজার এখান থেকে গ্যাপ আপ মানে হয়েছিল, সেই সাপোর্ট জোনের কাছাকাছি না থেকে প্রাইস যে ওপর থেকে নিচে আসছে, এটা চেষ্টা করবেন এরও 50%-এর মতো এখান থেকে যদি কোনো প্রাইস অ্যাকশন হয়, সেখান থেকে ট্রেড ইনিশিয়েট করার চেষ্টা করবেন। যদি বাজার এই 50%টাকেও ব্রেক ডাউন দেয়, সেখানে মেনলি কি হয় না, এখান থেকে রিকভার করে ওপর যেতে অনেক টাইম লাগে, আর নতুবা বাজার কিন্তু নিচে কন্টিনিউয়াস ফল করতে থাকে। তো 4টা কন্ডিশন বলা হলো, সাপোর্ট আর রেজিস্ট্যান্সকে কীভাবে ইউজ করতে পারেন, 4টা কন্ডিশন ভালোভাবে মনে রাখবেন। তো এরকমভাবে ট্রেডিং করতে থাকলে, এটা বেসিকটা, এরপর আরও পার্ট 2 আসবে, সেখানে কিন্তু অ্যাডভান্স লেভেল আরও কিছু শেখানো হবে। তো অবশ্যই সঙ্গে থাকতে পারেন। থ্যাংক ইউ।